চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের গাণিতিক প্রতীক এই অধ্যায়ের যে অঙ্কগুলো বা যে মৌলিক আলোচনাগুলো গতদিন আমি করেছিলাম তার পরবর্তী অংশ থেকে বাকি অংশগুলো আজকে আমি সমাধান করে দেব। গতদিন তোমাদের বইয়ের দেখো ৬৬ এবং ৬৭ পৃষ্ঠায় যে তথ্য এবং উপাত্তগুলো ছিল সেগুলি সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। এখানে গাণিতিক প্রতীক কত ধরনের আছে, কি কি আছে এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি গতদিন সমাধান করে দিয়েছি, অর্থাৎ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আজ আমি এরই ধারাবাহিকতায় আরেকটি টপিকস এখানে রয়ে গেছে, গাণিতিক বাক্য এবং গাণিতিক উক্তি। উক্তিটা এখানে গাণিতিক বাক্যটাই একটা গাণিতিক উক্তি, তবে গাণিতিক বাক্য এবং একই সাথে আমরা বলতে পারি আরেকটি খোলা বাক্য। এই বিষয় নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের বইতে আছে ৬৮, ৬৯ এবং ৭০ পৃষ্ঠায়। ৭১ পৃষ্ঠাও একই, ৬৮ থেকে ৭১ পৃষ্ঠা পর্যন্ত যেগুলো আছে গাণিতিক বাক্য এবং খোলা বাক্য সম্পর্কে আলোচনা। এখন তোমাদের প্রশ্ন হলো গাণিতিক বাক্যটা কি? গাণিতিক বাক্য দিয়ে কিন্তু এর আগে আমরা অনেক অঙ্কও করে এসেছি। তাহলে সেই যে অঙ্কগুলো আমরা সমাধান করে এসেছি সেগুলি কিন্তু গাণিতিক বাক্য দিয়ে করে আসছি। তাই সেই জিনিসগুলোকে আজকে আমরা এখানে তথ্যের মাধ্যমে বিভিন্ন সংজ্ঞায়িত করে তোমাদেরকে সামনে উপস্থাপন করতে যাচ্ছি। যেমন দেখো, গাণিতিক বাক্যের সংজ্ঞাটা আমি এখানে কীভাবে লিখে রেখেছি। সংখ্যা প্রতীক, এখানে আছে আমাদের সংখ্যা প্রতীক, মানে সংখ্যা প্রতীক রাশি বা গাণিতিক ধারণা সম্বলিত কোনো উক্তি বা বাক্য যদি সত্য না মিথ্যা তা নিঃসন্দেহে বলা যায়, তবে এরূপ উক্তি বা বাক্যকে গাণিতিক বাক্য বলা হয়। এখন এটা দিয়ে তোমরা তো কিছু বুঝতে পারলে না, তাহলে সেটাকে বোঝানোর জন্য আমার কিছু উদাহরণ দরকার। আমি এখানে মাঝখানে দুইটি উদাহরণ দিয়ে দিই। সংখ্যা বলছে, প্রতীক বলছে এবং গাণিতিক রাশি সম্বলিত বেশ কিছু ধারণাকে নিয়ে আমরা একটু যদি বাক্য তৈরি করি, আর সেই বাক্যটা আমাদের সঠিক না ভুল তা যদি আমরা নিঃসন্দেহে দেখেই বলে দিতে পারি, তবে এরূপ বাক্যগুলোকে বলা হয় গাণিতিক বাক্য। যেমন দেখো, যদি আমাদের থাকে 2 যোগ যে কোনো একটি, মনে করো 2 যোগ 7, তাহলে কত হয়? এখানে আমি লিখে দিলাম 9। 2 আর 7 মিলে কত হয়? 9। এরকম একটি কথা লিখে দিলাম। এখানে কি দেখো, একটি সংখ্যা লেখা আছে, সংখ্যা আছে, আর এখানে গাণিতিক প্রতীক মানে প্রক্রিয়া প্রতীক আছে, আবার এখানে সম্পর্ক প্রতীক আছে। তাহলে বিভিন্ন প্রতীক, সংখ্যা সবগুলোকে নিয়ে একটি রাশি তৈরি হয়ে গেল। আর এই রাশিটিকে আমরা বলবো কি? গাণিতিক বাক্য। এখন এটাকে বলবো আমরা একটা বাক্য। আর সেই বাক্যটাকে আমাদের গাণিতিক বাক্য না খোলা বাক্য, সেটি আমরা বুঝতে চেষ্টা করি। দেখো, গাণিতিক বাক্য বললাম আমরা সংজ্ঞায় যে এই যে একটি বাক্য লিখলাম, এই বাক্যটা সত্য না মিথ্যা। যেমন দেখো, 2 আর 7 যদি যোগ করি আমরা, তাহলে কত হয়? 2 আর 7 9। তাহলে দেখো ডান পাশে সেই 9ই আছে, তাহলে তো আমরা নিঃসন্দেহে বলে দিতে পারছি যে এটা সত্য। তাহলে এটা সত্য যেহেতু আমরা বলে দিতে পারছি দেখেই, সমাধান করে, অঙ্ক সমাধান করেই, অতএব এটা একটা গাণিতিক বাক্য। আবার যদি একটা কথা এরকম থাকে, 2 যোগ 7 = 10, এটাও একটা গাণিতিক বাক্য। কারণ কি? কারণ এখানে আমরা দেখেই বলতে পারছি যে এটা মিথ্যা। কারণ 2 আর 7 যোগ করলে কখনোই 10 হয় না, 2 আর 7 যোগ করলে 9 হয়। তাহলে এটা তো আমরা সত্য বা মিথ্যা আমরা নিঃসন্দেহে বলে দিতে পারলাম, অতএব এটাও একটি গাণিতিক বাক্য। ক্লিয়ার? তাহলে যে কোনো একটি গাণিতিক বাক্য, যে কোনো একটি গাণিতিক রাশি, এটা তো সংখ্যা প্রতীক সবগুলোকে নিয়ে যদি একটি লাইন তৈরি হয়, তবে এটাকে বলা হয় একটি রাশি। আর এটাকে বলা হয় একটি গাণিতিক উক্তিও বলা হয়। উক্তি মানে আমরা কথা যেটা বলি, কথাটাকেই বলা হয় উক্তি। তাহলে এখানে আমাদের এই যে একটা উক্তি, এই উক্তিটা হলো মিথ্যা। এখানে বললাম, যেমন আমি একটা কথা বলে আসলাম, একটা সেন্টেন্স বললাম, 2 আর 7 যোগ করলে 10 হয়। এটি একটি সেন্টেন্স বা একটি বাক্য হয়ে গেল না? কিন্তু এই বাক্যটা কি সত্য বললাম না মিথ্যা বললাম? মিথ্যা বললাম, কারণ 2 আর 7 যোগ করলে কখনো 10 হয় না। তাহলে আমরা নিঃসন্দেহে বলে দিতে পারলাম যে এটা মিথ্যা, অতএব এটা একটা গাণিতিক বাক্য। আবার যদি বলে দিই 2 আর 7 যোগ করলে 9 হয়, এটা একটা সত্য বাক্য, তাহলে এটাকে বলা হয় গাণিতিক বাক্য। তাহলে সত্য বা মিথ্যা যদি নিঃসন্দেহে বলে দেওয়া সম্ভব হয়, তবে এটাকে বলা হয় গাণিতিক বাক্য। এরকম অসংখ্য যত অঙ্ক করবো সবগুলো আমরা গাণিতিক বাক্য দিয়ে করব, অথবা খোলা বাক্য দিয়ে করব। এখন খোলা বাক্যটা কী সেটা আমাদের জানা দরকার। দেখো, খোলা বাক্যের সংজ্ঞাটাও কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। যেমন অজানা সংখ্যা বা রাশি নির্দেশ করে, অজানা রাশি বা সংখ্যা, যেমন আমরা গাণিতিক প্রতীক, অনেকগুলো প্রতীক সম্পর্কে গতদিন আলোচনা করেছিলাম। সেখানে আমরা যেমন দেখো, সংখ্যা প্রতীক, তারপর এখানে প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক,
এরপর আরেকটা দেখছিলাম আমরা অজানা রাশির বা অজানা প্রতীক, অজানা রাশির প্রতীক, অথবা এটাকে আমরা বলছিলাম বিশেষ প্রতীক। তাহলে এরকম অজানা কোনো তথ্য, এখানে কিন্তু সেই অজানা কথাটাই আছে, অজানা সংখ্যা বা রাশি নির্দেশ করে এমন প্রতীক সম্বলিত গাণিতিক যদি কোনো বাক্য থাকে, সেই বাক্যটাকে আমরা সরাসরি শুধু গাণিতিক বাক্যই বলবো না, সেটাও একটা গাণিতিক বাক্য, কিন্তু সেটা খোলা বাক্য, মানে অজানা রাশি সম্পর্কিত। যেমন যদি আমি দিয়ে দেই ঘর যোগ 7 সমান সমান 12, একটা খালি ঘরের সাথে 7 যোগ করলে 12 হয়। এখন এখানে এই খালি ঘরে কত হবে সেটা কি আমাদের জানা আছে? নাই। তাহলে সেটা আমাদের বের করতে হবে। খালি ঘরে যদি আমি 1 দেই, 1 আর 7 যোগ করলে 12 হয় না। এখানে যদি 2 দেই, 2 আর 7 যোগ করলে হয় না। খালি ঘরে যদি 3 দেই, 3 আর 7 যোগ করলেও হয় না। খালি ঘরে যদি 4 দেই, 4 আর 7 যোগ করলেও হয় না। খালি ঘরে যদি আমি 5 দেই, তাহলে 5 আর 7 যোগ করলে 12 হয়ে যায়। তাহলে খালি ঘরে কত আছে সেটা তো আমরা জানি না, অজানা মান। তাহলে এইরকম অজানা তথ্য সম্পর্কিত বা অজানা তথ্য সংবলিত যে একটি বাক্য দেওয়া থাকে, সেই বাক্যটাকে বলা হয় গাণিতিক বা খোলা বাক্য, মানে অজানা মান। সেই অজানা মানটা এরকম খালি ঘর দিয়ে থাকতে পারে ক যোগ 3 সমান সমান 15, ক যোগ 3 সমান সমান 15। তাহলে কয়ের মানটা কত হলে হবে? কয়ের মান 10 হলেও 10-এর সাথে 3 যোগ করলে 13। কয়ের মান যদি 11 হয়, 11 আর 3 14। কয়ের মান যদি আমাদের 10 হয় 12 হয়, 12 আর 3 15। তাহলে কয়ের মানটা কিন্তু আমাদের অজানা, সেটা আমাদের অঙ্ক করে বিভিন্নভাবে এগুলো আমাদের বের করতে হবে। তাহলে এরকম যদি কোনো তথ্য দেওয়া থাকে, কোনো একটি গাণিতিক বাক্য, কোনো একটি বাক্য দেওয়া থাকে, তবে ওইটাকে বলবো আমরা খোলা বাক্য। ক্লিয়ার? তাহলে আমাদের সত্য বা মিথ্যা এখানে নিঃসন্দেহে বলে দিতে পারছি, কিন্তু এখানে কি আমরা ক যোগ 3 সমান সমান 15 এটাকে আমরা সত্য না মিথ্যা আমরা সঠিক বলে দিতে পারবো না, কারণ কয়ের মান কত সেটা আমাদের অজানা। কয়ের মানটা এখন যদি আমাদের বলে দেওয়া থাকে অন্য জায়গায় যে কয়ের মান আছে মাত্র 10, তাহলে কি এটা সত্য না মিথ্যা? তাহলে আমরা বলে দিতে পারি সেই 10 যোগ 3 13, কিন্তু এখানে আছে 15, তাহলে এটা মিথ্যা। তাহলে যদি 10টা এখানে দিয়ে দেওয়া থাকতো তবেই বলতাম এটা গাণিতিক বাক্য, আর এখানে 10 তো দেওয়া নাই, এখানে কত সেটা আমরা অজানা, জানি না। তাহলে এরকম অজানা মান সম্পর্কিত, অজানা প্রতীক সম্বলিত যে বাক্য থাকে ওইটাকে বলা হয় খোলা বাক্য। তাহলে গাণিতিক বাক্য এবং খোলা বাক্য কী সে সম্পর্কে তোমাদের বিস্তারিত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন এই গাণিতিক বাক্য এবং খোলা বাক্য নিয়েই কিন্তু এখানে বইয়ের 4টি পৃষ্ঠায় অনেক অঙ্ক দেওয়া আছে, অর্থাৎ বইয়ের 68, 69, 70, 71 এই 4 পৃষ্ঠা শুধুমাত্র গাণিতিক বাক্য আর খোলা বাক্য নিয়েই অনেক অঙ্ক এখানে দেওয়া আছে। তাহলে যে অঙ্কগুলো এখানে দেওয়া আছে, যে সমস্যাগুলো এখানে দেওয়া আছে, সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে এগুলো আমরা ইচ্ছা করলে মুছে দিতে পারি, এগুলো মুছে দিয়ে আমরা অঙ্কে চলে যাই সরাসরি। ঠিক আছে? আশা করি সবাই তোমরা তুলে ফেলেছো এগুলি। একবার এই যে আমি উদাহরণ হিসাবে যেভাবে দেখিয়ে দিলাম, এইভাবেই তোমরা উদাহরণ সহ সম্পূর্ণই তুলে ফেলো। ঠিক আছে? আশা করি এবার আমি মুছে দিতে পারি। দেখো 68 পৃষ্ঠা এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে একদম উপরে 1 নম্বরে এখানে বলে দেওয়া আছে নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক এবং কোনটি ভুল। এখানে বলেই দিচ্ছে এটা গাণিতিক বাক্য, কারণ এখানে কোনো অজানা রাশি নাই, সেই সবগুলোই জানা মান, মানে জানা রাশি দেওয়া আছে। আর সেই মান সম্পর্কিত বা পদ সম্পর্কিত যে একটি গাণিতিক বাক্য হয়ে গেল, সেই বাক্যটি সঠিক না ভুল তা আমাকে নির্ণয় করতে বলছে। যেমন দেখি আমরা এখন করব 68 পৃষ্ঠা। আমি এখানে লিখে রাখছি 68 থেকে 71, কিন্তু এখন আমরা করছি 68 পৃষ্ঠার অঙ্ক। যেমন ক নাম্বার, কতে দেওয়া আছে 15 যোগ 7 সমান সমান 22, 15 যোগ 7 সমান 22, এই তথ্যটা দেওয়া আছে। এখন এটা কি সঠিক না ভুল সেটা আমাকে যাচাই করতে হবে। তাহলে যাচাই করার জন্য গতদিন তোমাদেরকে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে তোমাদের অঙ্ক সমাধান করে দিয়েছিলাম, ঠিক সেইভাবেই আমরা এখানে করব। বাম পক্ষ সমান সমান কী আছে দেখো, 15 যোগ 7, তাই না? 15 আর 7 যোগ করলে কত হয় দেখো, 7 আর 5 12, 2 হাতের হলো 1, সেই 1 আর 1 2, 22। আমার ডান পক্ষেও কিন্তু দেওয়া আছে 22, তাই না?
তাহলে বাম পক্ষে আমরা পেয়ে গেলাম 22, আবার অথবা আবার লেখার দরকার নাই, সরাসরি ডান পক্ষেও দেওয়া আছে 22, এভাবে করতে পারি। অথবা গতদিন আমি কিন্তু অঙ্কটাকে এইভাবে করছিলাম না, গতদিন কীভাবে করছিলাম আমি আরেকবার দেখাই। 15 যোগ 7 সমান সমান 22, তাই না? এটা অঙ্কটা ছিল। এরপর আমরা লিখছিলাম বাম পক্ষ, এইভাবে দাগ দিছি 15 যোগ 7, তারপরে নিচে নিচে লিখছি 22, আর এই পাশে লিখছি ডান পক্ষ। তোমরা এভাবেও করতে পারো, ঠিক আছে? ডান পক্ষে তোমাদের সরাসরি দেওয়া আছে 22, তাহলে এখন দুইটাই আমাদের সমান হয়ে গেল। তাহলে এভাবে লিখলে বাম পক্ষ আর ডান পক্ষ উপরে নিচে লিখলে তোমাদের হয়তো বুঝতে একটু সমস্যা, কিন্তু পরবর্তী ক্লাসে আমরা যখন একটা বছর পরে ক্লাস 6-এ উঠে যাব, তখন কিন্তু আমাদের বাম পক্ষ ডান পক্ষ দিয়ে অনেক প্রমাণ থাকবে, বীজগণিতে অনেক অঙ্কই থাকবে এরকম। তখন কিন্তু আমরা এইভাবে করবো না, তখন আমরা এভাবেই চলে আসবো। এই জন্য তোমরা এখন বর্তমানে তোমাদের বোঝার সুবিধার্থে এভাবে অঙ্কগুলো সমাধান করতে পারো, এবং তোমাদের বইতেও উদাহরণগুলো এভাবেই করে দেওয়া আছে, যার জন্য আমি এভাবেই দেখাই দিলাম, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখব, যেহেতু বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তাহলে এটাকে মুছে দিলাম, কারণ এ পাশে যেভাবে করছি এভাবে করবো না আমরা, ঠিক আছে? আমরা বইয়ের উদাহরণ অনুযায়ী করি। একের ক, যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং এখানে গাণিতিক বাক্যগুলো সঠিক কিনা ভুল বলতে বলছে, তাহলে এখানে গাণিতিক বাক্যটি সঠিক, সুতরাং গাণিতিক বাক্যটি সঠিক। শেষ, আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। ক নাম্বার, একইভাবে দেখো খ নাম্বারটা আমরা করে ফেলি, এখানে বাম পাশে এখানে করি খ, ওটা তোমরা তুলে ফেলো। খতে দেওয়া আছে 12/5 সমান সমান 5, এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখবো এরকমই, বাম পক্ষে কি আছে 12/5, 12কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 5 দুগুণে 10, তাহলে ভাগফল আসে 2, তাই না? আর ভাগশেষ আসে, যেমন 5 দিয়ে যদি আমরা 12কে ভাগ দিই, 5 দুগুণে 10, ভাগশেষ থাকে 2, তাই না? তাহলে ভাগফল আসলে আমাদের 2, আর কমা দিয়ে লিখবো ভাগশেষ 2, এটা আমাদের বাম পক্ষের কাজ হয়ে গেল। এরপর আমরা এই রাফটা দেখানোর দরকার নেই, ইচ্ছা হলে দেখাও দিতে পারো। এরপরে এখানে লিখবো আমরা ডান পক্ষ, ডান পক্ষে সরাসরি খালি দেওয়াই আছে 5, আর কিছুই দেওয়া নাই। তাহলে দেখো বাম পক্ষে আমরা পেলাম কত, বইটা হাতে না রেখে দিই এখানে, দেখো বাম পক্ষে আমরা পেলাম 2 এবং ভাগশেষ 2, আর ডান পক্ষে পেলাম অনলি 5 অর্থাৎ 5। তাহলে এই দুইটা কি এক হলো? এক হলো না, তাই না? তাহলে এখন আমরা লিখব, যেহেতু বাম পক্ষ সমান নয় ডান পক্ষের, তার মানে বাম পক্ষ ইজ নট ইকুয়ালস ডান পক্ষ, বাম পক্ষ আর ডান পক্ষ দুইটা সমান নয়, সুতরাং গাণিতিক বাক্যটি সঠিক নয়। আগেরটা ছিল যেমন সঠিক, আর এটা কিন্তু হলো সঠিক নয়, তাহলে দুইটা কিন্তু দুই ধরনের রেজাল্ট চলে আসলো, তাই না? আমাদেরকে তো বলেই দিছে যে কোন গাণিতিক বাক্যটি সঠিক এবং কোনটি সঠিক নয় সেটি নির্ণয় করো, তাহলে আমাদের নির্ণয় করা হয়ে গেল। একের ক এবং খ দুইটি আমরা পেয়ে গেলাম। এবার আমরা গ নাম্বারে চলে যাই, এ দুটাকে মুছে দিলাম। দেখো গতে দেওয়া আছে 6 গুণন 3 গ, 6 গুণন 3 সমান সমান 2 গুণ 9, এই তো। তাহলে এখানে আমরা এই একই কাজ করব, বাম পক্ষে কি আছে 6 গুণ 3, 3 6 কত 18, আর ডান পক্ষ এখানে আছে 2 গুণ 9, তাহলে 9 দুগুণে 18, দুইটাই সমান চলে আসলো না? তাহলে লিখব, যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ,
সুতরাং গাণিতিক বাক্যটি সঠিক। শেষ। ঘ নাম্বার অঙ্কটা দেখো, আশা করি সবাই বুঝতে পেরেছো একবারে, খুব সহজ সহজ অঙ্ক এগুলি। এবারে ঘতে আছে 3 গুণ 12 ইজ লেস দেন 30 যোগ 2। এই তাহলে এখন বাম পক্ষে কি আছে? 3 গুণ 12, 3 বারং 36। এবার আসি ডান পক্ষে কী দেওয়া আছে? 30 যোগ 2 32। তাহলে দেখো আমাদের বাম পক্ষে দেওয়া আছে 36 আর ডান পক্ষে দেওয়া আছে, পেয়ে গেলাম, বাম পক্ষে পেলাম 36 আর ডান পক্ষে পেলাম 32। তাহলে কোনটা বড়? বাম পক্ষেরটা বড় না? বাম পক্ষেরটা তো আমাদের বড়, কিন্তু এখানে প্রশ্নে আমাদের যেটা দেওয়া আছে, বাক্যে যেটা দেওয়া আছে, সেটা বলছে বাম পক্ষেরটা বড় না, বলছে ডান পক্ষেরটা বড়। লেস দ্যান মানে কি? এই অ্যাঙ্গেলের ভিতরে যেটা থাকে ওইটা বড় না, এরকম আমি বুঝাই দিয়েছিলাম কতদিনও। তাহলে অ্যাঙ্গেলের ভিতরে যেটা সেটা বড়, তার মানে এখানে বইতে যে বাক্যটা দেওয়া আছে গাণিতিক বাক্য, সেখানে বলে দেওয়া আছে ডান পক্ষেরটা বড়, কিন্তু আমি অঙ্ক করে দেখতে পেলাম আমার বাম পক্ষেরটা বড় চলে আসলো। তাহলে কি গাণিতিক বাক্যটা কি সঠিক হয়েছে? হয় নাই। তাহলে এখানে আমরা লিখবো যেহেতু বাম পক্ষ, ওরা বলছে লেস দেন, আমি লেস দেন 9 দিয়ে দিলাম। ডান পক্ষ যেমন ওরা বলছিল সমান আগের অঙ্কটায়, কিন্তু আমার দেখলাম সমান হয় নাই, যেটা সেক্ষেত্রে আমি ইজ নট ইকুয়ালস দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার দেখা গেলো বাম পক্ষ চেয়ে ওরা, আমি কিন্তু এইভাবে লিখতে পারতাম, বাম পক্ষ ইজ গ্রেটার দেন লিখতে পারতাম, কিন্তু দরকার নাই, কারণ আমরা লিখবো বইতে যে প্রতীকটা দেওয়া আছে ওই প্রতীকটাই ব্যবহার করবো, ওইটার মধ্যে আমরা হ্যাঁ বা না উত্তর দেবো। তাহলে কেটে দেওয়া মানে কি? না হয়ে গেল, ওই প্রতীকটাই না। তাহলে এখানে বাম পক্ষ দেওয়া আছে 36 আর ডান পক্ষ 32। তাহলে আমাদের কোনটা বড়? 36 বড়, 32 ছোট। তাহলে এখানে বলছে, এখানে এই প্রতীকটা যদি দিতাম, কেটে না দিতাম, তাহলে 32টা বড় দেখাইতো, কিন্তু আসলে বড় না। ঠিক আছে। তাহলে সুতরাং 3 গুণ 12 ইজ লেস দেন 30 যোগ 2, গাণিতিক বাক্যটি সঠিক নয়। যদি এখানে এই কাটা চিহ্নটা থাকতো তাহলেই সঠিক হতো, কিন্তু আমার তো অঙ্ক করে পেলাম আমরা এই প্রতীকটা হবে, কিন্তু আসলে বইতে দেওয়া আছে এই প্রতীক, দুইটাতে এক হলো না, অতএব এখানে এই বাক্যটি সঠিক নয়। আমরা এই যে এখানেও কিন্তু ইচ্ছা করলে লিখতে পারতাম সুতরাং গাণিতিক বাক্যটি সঠিক, এরকম লিখছি, তাই না? তোমরা ইচ্ছা করলে এখানে ওই গাণিতিক বাক্যটা আবার লিখেও দিতে পারতাম এরকম, যে সুতরাং 6 গুণ 3 সমান সমান 2 গুণ 9, গাণিতিক বাক্যটি সঠিক। মানে ওই লাইনটাকে আবার লিখে নিয়ে গাণিতিক বাক্যটি সঠিক এটা লিখেও দিতে পারতাম, যেমন এখানে লিখে দিলাম। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কে আমরা কিন্তু এই কাজটুকু করে দিলেও কোনো সমস্যা নেই। আর যদি না দিয়ে আমি যেভাবে বলছি শুধু গাণিতিক বাক্যটি সঠিক বা ভুল, এটি আমাদেরকে সিদ্ধান্ত জানাতে বলছে, সিদ্ধান্ত জানিয়ে দিলাম, তাতে অঙ্কটা হবে, আমাদের কোনো ভুল নাই কোথাও। ঠিক আছে। তাহলে আমাদের এখানে 68 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সবগুলো কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা 69 পৃষ্ঠায় চলে যাব। দেখো 69 পৃষ্ঠায় একদম উপরের প্রথম লাইনে এখানে দেওয়া আছে নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক এবং কোনটি ভুল। এখানে ওই সঠিক এবং ভুল নির্ণয় করতে বলছে। তাহলে এগুলো একই নিয়মের, একইভাবে আমরা অঙ্কগুলোকে সমাধান করি, দেখি। এগুলো বাদ দিয়ে দিলাম। ঊনসত্তর পৃষ্ঠা 1 নাম্বার। একের ক, এখানে দেওয়া আছে কি 46 বিয়োগ 7 সমান সমান 40, এটা দেওয়া আছে। এখন এই যে একটা গাণিতিক বাক্য, এই বাক্যটা সঠিক কিনা ভুল সেটা আমাকে যাচাই করতে হবে। তাহলে এখানে আমরা ওই আগের মতোই লিখি, বাম পক্ষ কি আছে
46 বিয়োগ 7, 7 আছে কত হলে 16 হবে, 9 হলে, হাতের হলো 1, 1 আছে কত হলে 4 হবে, 3 হলে 39। আর ডান পক্ষে কী দেওয়া আছে, ডান পক্ষে দেওয়া আছে 40। তাহলে 39 আর 40 দুটি সংখ্যা কি সমান হলো, সমান নয়, তাই না? তাহলে যেহেতু বাম পক্ষ ইজ নট ইকুয়ালস ডান পক্ষ, মানে দুটা সমান নয়, সুতরাং 46 বিয়োগ 7 সমান সমান 40 গাণিতিক বাক্যটি সঠিক নয়। শেষ, আমাদের শুধু সঠিক বা ভুল নির্ধারণ করতে বলছে, আর কিচ্ছু না। এরপরেরটা আছে 18/9, খ নাম্বার। 18/9 ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু, বাম পক্ষ 18/9 সমান সমান 18কে 9 দিয়ে ভাগ দিয়ে কত পাই, 2। আর ডান পক্ষে আছে কত, 2। তাহলে তোমাদের বাম পক্ষ আর ডান পক্ষ দুইটা সমান হয়ে গেল, তো এটা সমান হলো না? কিন্তু এখানে আমাকে বলছে প্রশ্নটা ইজ গ্রেটার দেন ইজ নট, মানে বড় নয়। তাহলে বড় নয় মানে কি? এখন এই প্রতীকটা হলো বড় নয়ের অর্থ কিন্তু দুইটা আসে। বড় নয়ের অর্থ হলো হয় সমান আর না হয় ছোট, বুঝতে পারছো? যেমন 10-12 সমান নয়, মানে ইজ নট ইকুয়ালস, 10টা 12 সমান নয়। আর সমান নয় মানে কি, না ভুল বললাম, এখানে আমাদের আছে কি গ্রেটার দেন নয়, মানে ইজ গ্রেটার দেন নয়, মানে বড় নয়। তাহলে 10টা 12 চেয়ে বড় নয়, আর বড় নয় মানে কি, তাইলে অবশ্যই আচ্ছা 10 না দিয়ে এখানে মনে করো যে কোনো একজনের নাম দিয়ে দিই, যেমন রহিম, করিম, আরও সহজ হয় তোমাদের বোঝানোর জন্য। রহিমের বয়স মনে করলাম করিমের বয়সের চেয়ে বড় না, মানে রহিম অবশ্যই করিমের চেয়ে বড় না। তাহলে বড় না হলে হয় দুজনে সমান, যমজ ভাই হতে পারে। তাহলে কী হবে, হয়তো বা হবে রহিম সমান সমান করিম, এটা হবে। অথবা হবে কি, রহিম ইজ লেস দ্যান করিম। যেহেতু বলছে রহিম বড় না, বড় না মানে কি, তাহলে হয় ছোট আর না হলে সমান। এই যে হয় ছোট আর না হলে সমান, তাহলে দুইটি অ্যান্সার কিন্তু চলে আসতে পারে, তাই না? কিন্তু এখানে আমাকে বলছে এই বাম পাশটা ডান পাশের সমান না। সমান না মানে আমাদের দুইটা রেজাল্ট আসতে পারে, একটা হলো হয় সমান আর না হলে বাম পাশটা ছোট। কিন্তু এখানে আমাদের দুইটাই সমান চলে আসলো, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি কি, যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং 18/9 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ইজ নট টু, গাণিতিক বাক্যটি সঠিক। এটা তো সঠিক, কারণ এই মানটা আমাদের আসলো কত, 2, এটাও 2। আর এখানে বলছে সমান না, সমান না মানে কি, বড় না, বড় না মানে কি, তাহলে সমান অথবা ছোট। আমি অথবার মধ্যে গেলামই না, আমাদের একটা তো সঠিক, দুইটাই সঠিক অ্যান্সার আছে, দুইটার মধ্যে একটা তো সঠিক হয়ে গেছে। এই জন্য আমরা এখানে বললাম গাণিতিক বাক্যটি সঠিক। এখানে আমাদের সঠিক বাক্য কিন্তু দুইটি হয়, একটি হলো এটার অ্যান্সারটা যদি আমাদের এখানে এই 18/9 এটাকে করে যদি আমাদের দেখা গেলো এই 2-এর সমান আসছে তাহলেও সঠিক, আর যদি 2-এর চেয়ে কম আসতো তাতেও সঠিক হতো।
কিন্তু 2-এর চেয়ে যদি বেশি হয়ে যেত তাহলে কিন্তু আমাদের সঠিক হতো না, তাহলে আমরা লিখতাম ভুল। ঠিক আছে, তাহলে আমাদের দুইটি অ্যান্সার হয়ে গেল ক আর খ। এবার আসি আমরা গ নাম্বারটা। দেখো, গতে কি আছে, 12 গুণ 5 ইজ নট ইকুয়ালস 120/2। তাহলে দেখো 12, এখানে আমার বাম পক্ষ লিখি আগে। বাম পক্ষে কি আছে, 12 গুণ 5, 5 12 60। আর ডান পক্ষ 120/2। 120কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, অন্য জায়গায় আমরা রাফ করে দেখবো এখানে 2 দিয়ে, যদিও 60 হয় আমি জানি, কিন্তু তারপর তোমাদেরকে কারণ 2 দিয়ে 12কে ভাগ করলে তোমাদের সংক্ষিপ্ত প্রক্রিয়া ভাগ করার নিয়ম শিখিয়েছিলাম। যেহেতু ডান পাশে শূন্য আছে, আমরা শূন্যটাকে মনে করি নাই, তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে কত হয়, 6। আর ডান পাশে যে একটা শূন্য আছে সেই শূন্যটা বসাই দেবো, অর্থাৎ 6 0 60। এখানে আমরা ভাগ করতে গেলে ওই একই কাজ হবে। যেমন দেখো 120, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 6 দুগুণে 12। এই যে ডান পাশে একটা শূন্য আছে, শূন্যটাকে কেটে নিয়ে আসলাম, তাহলে 0 বার যায় 0 0, তাহলে কত হলো, 60 না? এরকম তোমরা ইচ্ছা করলে রাফ দেখেও দিতে পারো, না দেখা এরকম হবে, কারণ এটা তো আমাদের 12কে 2 দিয়ে ভাগ করতেই পারি, 6 আর একটা শূন্য অতিরিক্ত, সেই শূন্যটা বসিয়ে দিলাম। তাহলে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ দুটি আমার কাছে চলে আসলো সমান, কিন্তু ওরা বলছে সমান না। তাহলে ওরা কি যে বাক্যটা বলছে সেটা ভুল বলছে না, কিন্তু আমি অঙ্ক করে দেখলাম বাম পক্ষ ডান পক্ষ দুটি সমান, কিন্তু ওরা বলছে দুইটা সমান না। তাহলে তো ওদেরটা ভুল, আমারটা সঠিক, তাই না? তাহলে এখন আমরা লিখব যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং 12 গুণ 5 ইজ নট ইকুয়ালস 120/2। গাণিতিক বাক্যটি সঠিক নয়। ঠিক আছে, তার মানে এটা সঠিক নয়। এখানে সঠিক হতো যদি এখানে সমান সমান থাকতো, কিন্তু এখানে সমান নয় দিছে মানে এটা, তাহলে গাণিতিক বাক্যটাও ভুল বা সঠিক নয়। ঠিক আছে, এখানে কিন্তু আমি বরাবরই একটা কাজ একটু ভুল করে আসছি, সেটা হলো যেমন আগের অধ্যায়টা আমি কি ভুলটা করছি, সে ভুলটাও কিন্তু আমাদের কিছু ভাষাগত ভুল আর কি। যেমন আমাদের প্রশ্নে বলছে গাণিতিক নিচের কোনটি সঠিক এবং কোনটি ভুল বাক্য, কিন্তু আমি কিন্তু বরাবরই লিখে আসছি এটি সঠিক আর এটি সঠিক নয়, দুই ধরনের কথা লিখে আসছি, তাই না? তাহলে তোমরা আমি যে ভুলটা করছি সেই ভুলটা তোমাদেরকে ধরিয়ে দিই। দেখো আমি যেটা সঠিক সেটাকে সঠিক লিখলাম, বইতে আরেকটা বলছে এই সঠিকের বিপরীত মানে সঠিক নয়, কিন্তু বইতে বলে দিচ্ছে সঠিকের বিপরীত ভুলটাকে লেখার জন্য। তাহলে আমরা এখানে গাণিতিক বাক্যটি সঠিক নয় এই কথাটাকে না লিখে, এর আগেও আমরা কয়েকটি অঙ্ক করছি, সেখানে যে অঙ্কগুলোয় তোমরা দেখবা সঠিক নয় আছে সেখানে এখানে ভুল লিখে দেবে। ঠিক আছে, যেহেতু বইতে যে ভাষাটা বলছে আমরা ওই ভাষাই ব্যবহার করবো। আমি অলওয়েজ কিন্তু তোমাদেরকে এই কথাটা বলি যে একদম হুবহু আমরা বইকে অনুসরণ করবো সবসময়ের জন্যই। তাহলে এখানে আমাদের সুতরাং এই গাণিতিক বাক্যটি ভুল। ঠিক আছে, তাহলে ক খ গ আমার 3টা পার্টি হয়ে গেল এখানে। এরপর দেখো আর কি কি আছে। এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে খোলা বাক্য সম্পর্কে। তাহলে গাণিতিক বাক্য সম্পর্কে আমাদের এ পর্যন্তই ছিল। এরপর 69 পৃষ্ঠার 2 নম্বরে এখানে একটি কথা দেওয়া আছে, সেটি দেখো আমি অঙ্কটা উঠাই। দুই নম্বরে এখানে দেওয়া আছে নিচের গাণিতিক বাক্যটি সঠিক কি, মানে সঠিক কি না এটা যাচাই করতে বলছে, তাই না? তাহলে এখানে আমাদের লেখা আছে বক্স লিখে তার সাথে যোগ দিয়ে 9
সমান সমান 15। এটাকে বলছে গাণিতিক বাক্যটি সঠিক কিনা। তাহলে এটা কি গাণিতিক বাক্য হয়েছে? আমি তো যদি বলি না, এটাকে বলবো আমরা খোলা বাক্য। গাণিতিক বাক্যই সকল গাণিতিক বাক্যই সকল খোলা বাক্যই কিন্তু গাণিতিক বাক্য, কিন্তু সকল গাণিতিক বাক্য কিন্তু খোলা না। সকল গাণিতিক বাক্য কিন্তু খোলা না। যেমন আমার এই কলমটা, সকল কলমই কিন্তু, যতগুলো আমাদের কলম আছে সবগুলোই আমরা কলম বলবো। এটা আমাদের কলম, লেখার কলম। আর এটাকে যদি আমি বলি এটা হলো লেখার খোলা কলম, তাহলে সকল খোলা কলমও তো একটা কলম। তাহলে সকল গাণিতিক বাক্যই কিন্তু সকল যে খোলা কলম, যেমন সেটাকে আমরা কলমই তো বলি। তাহলে ওরকম সকল গাণিতিক বাক্য, খোলা বাক্যকে আমরা কিন্তু গাণিতিক বাক্যই বলবো, কিন্তু সকল গাণিতিক বাক্যকে কিন্তু খোলা বাক্য বলবো না। যেমন দেখো, এটাকে যেমন আমি বললাম খোলা কলম, কিন্তু এটাকে কি আমি খোলা কলম বলবো? এটা তো খোলা কলম না। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু খোলা কলম না। তাহলে এটাও কলম, এটাও কলম। তাহলে দুইটাই গাণিতিক বাক্য, ঠিক। একটা হলো খোলা আর একটা বদ্ধ। তাহলে বদ্ধ গাণিতিক বাক্য যেটা, সেটাকে আমরা শুধুই গাণিতিক বাক্য বলি। যেমন যদি থাকতো আমাদের 3 যোগ মনে করি 3 যোগ 8 সমান কত হয়? 11। এটাও একটা গাণিতিক বাক্য, এটাও একটা গাণিতিক বাক্য, দুইটি গাণিতিক বাক্য, কিন্তু এটা হলো বদ্ধ আর এটা হলো খোলা। খোলা কারণ এটার মধ্যে আমাদের একটা অজানা রাশি রয়ে গেছে, এখানে মানটা কত সেটা আমরা জানি না, আর এটা সবগুলো মানই আমাদের জানা। এই জন্য এটাকে বলা হয় বদ্ধ আর এটাকে বলা হয় খোলা। আর এই বদ্ধ কথাটাকে আমরা লিখি না, আমরা বদ্ধ না লিখে আমরা সরাসরি গাণিতিক বাক্য লিখি, অর্থাৎ গাণিতিক বাক্য মানেই সেটা বদ্ধ বাক্য। ঠিক আছে? এটাকে আমরা সরাসরি শুধু গাণিতিক বাক্য বলি। তাহলে গাণিতিক বাক্য যেটা থাকে ওইটাকে শুধু গাণিতিক বাক্য লেখা আছে মানেই তোমরা ধরে নিবা সেটা হলো বদ্ধ গাণিতিক বাক্য বা বদ্ধ বাক্য। কোনো সময় যদি গাণিতিক না লিখে শুধু বলে বদ্ধ বাক্য, তখন কিন্তু তোমরা ভুল করে ফেলতে পারো যে বদ্ধ তো আমাদেরকে শেখায় নেই। তাহলে বদ্ধ মানেই শুধু গাণিতিক বাক্য, যেটা নাকি আমাদের সব কিছু জানা থাকে, আর যেটা অজানা সেটাকে বলা হয় খোলা। কিন্তু এই খোলা বদ্ধ দুইটিই গাণিতিক বাক্য। ঠিক আছে? এখন আমাদের এখান থেকে আমাদের যে প্রশ্নটা বলছে, এই প্রশ্নটা থেকে আমাদের বলছে কি যে এই গাণিতিক বাক্যটা সঠিক কি না সেটা আমাকে যাচাই করতে বলছে। এখানে তো সঠিক ভুল আমরা বলতে পারি না, কখনোই বলা সম্ভব না, কারণ এখানে আমাদের একটা অজানা মান রয়ে গেছে। তাহলে এই অজানা মানটাকে আমাকে বের করতে হবে। তাহলে প্রশ্ন করে এখানে আমাদেরকে অজানা মান বের করার প্রক্রিয়াটা, এগুলিকে আমরা তোমাদেরকে দেখাবো। সেটা হলো, সুতরাং এই খালি ঘর সমান সমান, আমাদের সমান সমানের ডান পাশে যেটা ছিল তাই লিখি। সমান সমানের ডান পাশে কত আছে? 15। এবার বাম পাশে যে আমার একটা 9 ছিল, 9-এর আগে কী চিহ্ন ছিল? যোগ। সেই 9টাকে যদি আমরা সমান সমানের ডান পাশে নিয়ে নিতে চাই, এটাকে যদি আমরা স্থানান্তর করি বাম পাশ থেকে ডান পাশে, তাহলে এই বাম পাশে যে আমাদের ছিল যোগ চিহ্ন, এটা ডান পাশে গিয়ে হয়ে যাবে বিয়োগ চিহ্ন। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে সমান সমানের বাম পাশে যদি কোনো অঙ্ক থাকে এবং সেই কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা তোমার ডান পাশে গেলে বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়ে যায়। যদি এখানে যোগ থাকে তাহলে ওপাশে গিয়ে হবে বিয়োগ, এ পাশে যদি বিয়োগ থাকে তাহলে ওখানে গিয়ে হবে যোগ, এখানে যদি গুণ থাকে তাহলে ওপাশে গিয়ে হবে ভাগ, এ পাশে যদি ভাগ থাকে ওপাশে গিয়ে হবে গুণ, অর্থাৎ পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে এক পাশ থেকে আরেক পাশে নিতে গেলে। অথবা ডান পাশ থেকেও যদি আমরা কোনো কিছু বাম পাশে নিয়ে আসি, সেটাও কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়ে যাবে। এই কথাগুলো তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে এখন দেখো, এই খালি ঘর সমান কত? 15 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 6। তাহলে খালি ঘরের মানটা আমরা বের করে আসলাম। সুতরাং খালি ঘর সমান সমান 6, অর্থাৎ এই খালি ঘর পূরণ করতে বলে যদি বলে 6 যোগ 9 সমান সমান 15, মানে দেখো 9-এর সাথে এই 6 যোগ করলেই 15 হবে। তাহলে আমরা খালি ঘরের মানটা আগে বের করলাম, বের করে সেই মানটাকে খালি ঘরের মধ্যে বসিয়ে দিলাম। কারণ তোমাদের অঙ্ক আসতে পারে এরকম একটা অঙ্ক আসলো, দিয়ে তারপর বললো শূন্যস্থান পূরণ করো, মানে খালি ঘর পূরণ করো, খালি ঘরের মানটা কত হবে সেটা বের করো। তাহলে আমরা এইভাবে বের করে ফেলবো। ঠিক আছে? এই তো 69 পৃষ্ঠায় আর তেমন কিছুই নাই। আমরা এবার 70 পৃষ্ঠায় চলে যাই, দেখি 70 পৃষ্ঠায় কী অঙ্ক আছে, কী আছে না আছে সেগুলো সম্পর্কে আমরা একটু দেখি। 70 পৃষ্ঠা 6.3 এখানে খালি ঘর সংবলিত গাণিতিক বাক্য। এই যে খালি ঘর তো আমরা আগেই একটু শিখে আসলাম
সেই খালি ঘর সম্বলিত বেশ কিছু প্রশ্নের অঙ্ক দেওয়া আছে এখানে। যেমন দেখো, এখানে একটি প্রশ্নে লেখা আছে মুক্তার কাছে কিছু এবং অপুর কাছে 6টি লজেন্স আছে। দুজনের কাছে মোট 18টি লজেন্স আছে। এখন আমাকে 1 নম্বর প্রশ্ন বলল মোট কতটি লজেন্স আছে, তার জন্য একটি গাণিতিক বাক্য তৈরি করো। মোট কতটি লজেন্স আছে তার জন্য একটি গাণিতিক বাক্য তৈরি করো, তৈরি করতে বলছে। এরপর 2 নম্বরে বলছে খালি ঘর পূরণের জন্য অজানা সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে 1 নম্বরে বলছে একটা গাণিতিক বাক্য তৈরি করার জন্য, আর খ নম্বরে বলছে ওই যে অজানা মানটা, সেই অজানা মানটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখি আমরা এটা কীভাবে সমাধান করতে পারি। এখানে আমরা প্রশ্নটাকে আগে লিখতে পারি, লেখার দরকার নেই, আমরা সরাসরি সমাধানে চলে যাই। 1 নম্বরের গোল দাগের 1 নম্বরের 1 সমাধান। মনে করি মুক্তার কাছে কিছু, কয়টা তা জানি না, আর অপুর কাছে আছে 6টি। তাহলে কিছু বলতে কয়টি সেটা যেহেতু জানি না, তাহলে আমরা এটাকে লিখে দিই এতটি আছে এবং অপুর কাছে আছে এবং দুইজনের কাছে মোট 18টি আছে। সুতরাং গাণিতিক বাক্য দেখো, দুইজনের কাছে, একজনের কাছে আছে খালি ঘরটি লজেন্স, আর একজনের কাছে আছে 6টি লজেন্স। তাহলে এই দুইজনেরটা যোগ করেই পাওয়া যাবে মোট আরেকজন, দুইজনের মোট হলো কত, 18টি লজেন্স। তাহলে এটি একটা গাণিতিক বাক্য হয়ে গেল আমাদের। এটা একটা গাণিতিক বাক্য হলো, কিন্তু সেই গাণিতিক বাক্যটা হলো কি, খোলা বাক্য। তার মানে এটা অজানা মান এখানে রয়ে গেছে। তাহলে আমাদের 1 নম্বরে বলছে শুধুমাত্র গাণিতিক বাক্য নির্ণয় করতে বলছে, আর কিছু না। তাহলে গাণিতিক বাক্য হয়ে গেল আমাদের শেষ। এবার 2 নম্বরে আমাকে বলছে কি, 2 নম্বরে বলছে খালি ঘর পূরণের জন্য অজানা সংখ্যাটি নির্ণয় করো বা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমরা লিখি 1 হতে পাই গাণিতিক বাক্য খালি ঘর যোগ 6 সমান 18, তাই না? এরপর লিখি গাণিতিক বাক্যের সমাধান খালি ঘর যোগ 6 18 বা এই জাতীয় অঙ্কে আমরা সবসময়ের জন্যই, এখানেও সমান সমান আছে, এখানে যদি আমরা সমান সমান দেই, এই অঙ্কটা লিখে আবার এখানে সমান সমান, একই লাইনে দুইটা সমান সমান হয়। এই জন্য এই রকমের যে অঙ্কগুলো থাকে এগুলোকে বলা হয় সমাধানের অঙ্ক। এই অঙ্কগুলোকে সবসময়ের জন্যই বাম পাশে তোমরা বা ব্যবহার করবে। তাহলে বা খালি ঘর, আমি কিছুক্ষণ আগেই দেখাই দিলাম তোমাদেরকে, খালি ঘর সমান সমান কী হবে, কিছুক্ষণ আগে যে একটা অঙ্ক করছি 69 পৃষ্ঠার, এই অঙ্কটা আমরা করছি কত পৃষ্ঠা, 70 পৃষ্ঠা। তাহলে দেখো খালি ঘর সমান সমান এই পাশে আমাদের 18 আছে, 18ই লিখলাম, আর এই 6টাকে যদি ওই পাশে নিয়ে নেই, 6-এর আগে আছে কি যোগ, ও পাশে নিয়ে গেলে হয়ে গেল বিয়োগ। তাহলে সুতরাং
খালি ঘর সমান 18 থেকে 6 বিয়োগ করলে কত থাকে 12। তাহলে আমাদের খালি ঘরটা অজানা রাশিটা অজানা সংখ্যাটা বের করতে বলছে। তাহলে এখানে বলা আছে মুক্তার কাছে খালি ঘরটি লজেন্স আছে, তার মানে কয়টি খালি ঘরের মান মানে 12। তাহলে 12টি লজেন্স আছে, আর অপুর কাছে আছে 6টি। তাহলে সেই দেখো 12 আর 6 দুজনে মিলে কতটি হয়ে গেল 18টি। শেষ। তাহলে এখন আমাকে বলছে কি খালি ঘর পূরণের জন্য অজানা সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এটি, তাহলে সুতরাং অজানা সংখ্যাটি বলছে অজানা আমি বইয়ের ভাষাকে এখানে ব্যবহার করব। অজানা সংখ্যাটি যদি বলতো মুক্তার কাছে কয়টি লজেন্স আছে তাহলে আমরা লিখতাম 12টি লজেন্স, কিন্তু এখানে বলছে অজানা সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সুতরাং অজানা সংখ্যাটি 12, এটি অ্যান্সার। শেষ। তাহলে আমাদের 1 এবং 2 দুইটি অঙ্কই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো একদম নিচে এখানে আরও দুইটি অঙ্ক দেওয়া আছে। তোমার কাছে 21টি বড়ই ছিল, যা থেকে তুমি কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায় আরও 14টি অবশিষ্ট আছে। খেয়ে ফেলা বড়ইয়ের সংখ্যা ঘর ধরে মানে খালি ঘর ধরে একটি গাণিতিক বাক্য লিখো। তাহলে এটা আমরা গাণিতিক বাক্যটা লিখি আগে দেখি। এক, একের 1 নাম্বার। এখানে লিখছে তোমার কাছে, তাহলে আমি প্রশ্নটা লেখার সময় উত্তর লেখার সময় আমার কাছে লিখে দেব। প্রশ্নটাকে সরাসরি লিখি, 21টি বড়ই ছিল, যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায় আর 14টি অবশিষ্ট আছে। এই তো প্রশ্ন, তাই না? মনে করি খেয়ে ফেলা বড়ইয়ের সংখ্যা খালি ঘর এতটি। সুতরাং গাণিতিক বাক্য দেখো আমার ছিল কয়টি 21টি, এখান থেকে খেয়ে ফেললাম কয়টি বন্ধুরা খেয়ে ফেললো খালি ঘরটি, তাহলে 21 থেকে এতটি খেয়ে ফেললো মানে বাদ দিয়ে দিলাম খেয়ে ফেলাতে, আর অবশিষ্ট রইল কয়টি 14টি। এটি হলো আমাদের গাণিতিক বাক্য শেষ। তাহলে আমাকে বলছে গাণিতিক বাক্য তৈরি করো। তাহলে গাণিতিক বাক্য হয়ে গেল কি 21 বিয়োগ খালি ঘর সমান সমান 14। শেষ। 1 নাম্বার কিন্তু আমার এটি অ্যান্সার। তাহলে আমাকে আর কিছুই করতে বলে নাই, শুধু গাণিতিক বাক্য তৈরি করতে বলছে। আর 2 নম্বরে বলছে আমাদের অজানা সংখ্যাটি নির্ণয় করো। তাহলে অজানা সংখ্যা সেই আগের মতোই, ঠিক আছে। তাহলে 1 নং হতে পাই গাণিতিক বাক্য 21 বিয়োগ খালি ঘর সমান সমান 14, তাই না? এখন আমরা লিখি গাণিতিক বাক্যের সমাধান কি 21 বিয়োগ খালি ঘর সমান সমান 14। এখন আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বলছিলাম যে আমাদের উদ্দেশ্য খালি ঘর বের করা। এখন
এই খালি ঘরের আগে বিয়োগ চিহ্ন আছে। এখন আমি যদি খালি ঘরটাকে বাম পাশে রাখি তাহলে বিয়োগ চিহ্ন থেকে যায়, যার জন্য এক কাজ করি, খালি ঘরটাকে ওই পাশে নিয়ে নিই। অথবা এই পুরাটাকে আমরা এইভাবে লিখতে পারি না, বাঁ দিয়ে 14 সমান সমান 21 বিয়োগ খালি ঘর। আমি যদি সম্পূর্ণটাকে যদি ট্রান্সফার করি তাহলে এখানে কোনো চিহ্নের কোনো চেঞ্জ হবে না বা পরিবর্তন হবে না। ঠিক আছে, আমি একটা দাড়ি পাল্লা দিয়ে মাপা শুরু করলাম। এই পাশে 1 কেজি পাথর আর এই পাশে 1 কেজি আলু দিয়ে দিলাম। এখন 1 কেজি পাথর আর 1 কেজি আলু দুইটি সমান হয়েছে। আমি যদি আলুটাকে ওই পাশে দিই আর পাথরটাকে এই পাশে দিই তাও তো একই কথা নাকি? তাহলে এটা কিন্তু সমান মানে কি, এটা একটা দাঁড়িপাল্লা, সমতা চিহ্ন, মানে সমান সমান দুই পাশে। তাহলে সেক্ষেত্রে আমি এই 14টাকে বাম পাশে আনলাম, এই পুরাটাকে ওই পাশে যদি নেই তাহলে কিন্তু একই কথা হয়ে যায়। আর এই একই কথার কারণে এখানে কোনো যে চিহ্ন, গাণিতিক প্রক্রিয়া প্রতীক, এই প্রতীকের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এখন দেখো, বা আমরা এই খালি ঘরটাকে বাম পাশে নিয়ে আসব। খালি ঘরটা ডান পাশে আছে বিয়োগের, তাই না? ওইটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে যোগের হয়ে যাবে। আর খালি ঘর, এখানে যোগ চিহ্ন দেওয়াও জানা দেওয়াও তাই। বাম পাশে এই যেখানে 14 আগে যোগ আছে, কিন্তু আমরা যোগ চিহ্ন দিছি, 21 আগে যোগ আছে, যোগ চিহ্ন দিছি, দেই নাই। তাহলে কোনো একটি সংখ্যার আগে কোনো চিহ্ন নাই মানেই সেটা আগে একটা যোগ চিহ্ন আছে। তাহলে এখন এই খালি ঘরটাকে বাম পাশে নিয়ে আসলাম, সমান সমান ডান পাশে আমাদের আছে কত, 21। আর এই 14 আগে কি আছে, কিছু নাই মানে যোগ আছে, সেই যোগটাকে যদি ওই পাশে নিয়ে নিই তাহলে হয়ে যাবে বিয়োগ। তাহলে 21 থেকে 14 বিয়োগ, তাহলে সুতরাং খালি ঘর সমান সমান 21 থেকে 14 বিয়োগ করলে কত থাকে, 7। তাহলে কয়টি বড়ই খেয়ে ফেলেছিল, কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেললো। তাহলে কয়টি বড়ই খেয়ে ফেললো, 7টি বড়ই। অর্থাৎ খালি ঘরের মানটা আমাদের বের করতে বলছে। অজানা সংখ্যাটি নির্ণয় করো। তাহলে লিখি উত্তর অজানা সংখ্যাটি 7। শেষ। তাহলে আমাদের 70 পৃষ্ঠাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এর পরবর্তী পৃষ্ঠায় 71 পৃষ্ঠায় কী আছে সেই জিনিসগুলো দেখি একটু। এগুলোকে মুছে দিয়ে নিই। একাত্তর পৃষ্ঠা এখানে দেখো 2টি অঙ্ক দেওয়া আছে, প্রশ্নের অঙ্ক। যেমন 70 পৃষ্ঠা 2টি প্রশ্নের অঙ্ক দেওয়া ছিল, 71 পৃষ্ঠাও ঠিক সেম। এখানে একদম উপরে দেওয়া আছে 32টি রুটি কয়েকজন লোকের মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেকে 8টি করে রুটি পায়। তাহলে 32টি রুটি কয়েকজন লোকের মধ্যে, কয়েকজন বলতে কয়জন সেটা তো জানি না, তাহলে অজানা একটা রাশি আছে কি, কতজন লোক সেটা জানি না। তাহলে সেই জনসংখ্যাকে, লোকের সংখ্যাকে আমরা খালি ঘর হিসেবে ধরে নিলাম, ধরি লোকের সংখ্যা খালি ঘর। আচ্ছা, এখন 32টি রুটি ওই খালি ঘর সংখ্যক লোকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। তাহলে প্রত্যেকে পায় কয়টি, 8টি করে রুটি। তাহলে অজানা সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে সেটা কীভাবে নির্ণয় করি দেখো, আমরা প্রশ্নটাকে আগে লিখব। এটা কত নাম্বার, 2। বইয়ে এরকম গোল দাগ দিয়ে তার মধ্যে লেখা আছে 2 নাম্বার। এখানে 32টি 2-এর 1 নাম্বার আমরা করবো আবার। কয়েকজন লোকের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেকে 8টি করে রুটি পায়। মনে করি লোকের সংখ্যা
আমরা লোকের সংখ্যাটাকে আমরা ধরে নিলাম, ঠিক আছে। খালি ঘর জন। সুতরাং গাণিতিক বাক্য রুটি ছিল কয়টি? 32টি। এই 32টিকে আমরা ভাগ করব কত জনের মধ্যে? খালি ঘর জনের মধ্যে। এই 32টি রুটি আমরা খালি ঘর জনের মধ্যে ভাগ করব। ভাগ করলে ভাগফলটা কত পাবো? আমরা বলছি 8। এটি গাণিতিক বাক্য হয়ে গেল। তাহলে দেখো, প্রশ্ন দেখে প্রশ্ন অনুযায়ী আমরা খালি এখানে কথাটা লিখবো। এখন দেখো, আমি প্রতিবারই কিন্তু প্রশ্নটাকে আগে উঠাইতেছি। তাহলে তোমরা যদি এইটুকু নাও উঠাও, শুধু এই 2 লাইন দিয়ে দাও, তাতেও কিন্তু অঙ্ক হবে। কারণ আমাকে বলছে শুধু গাণিতিক বাক্যটা লিখো, আমাকে প্রশ্ন লিখতে বলে নাই। তবে আমার প্রশ্ন লেখার উদ্দেশ্য হলো তোমার এখানে প্রশ্ন দেখে গাণিতিক বাক্যটা তৈরি করা আমাদের জন্য সহজ হয়ে যায়। যেমন কতটি রুটি আছে? 32টি। 32 লিখলাম। কয় জনের মধ্যে ভাগ করে দেবো? খালি ঘর জনের মধ্যে। খালি ঘর জনের মধ্যে ভাগ করে দিলাম, এই যে ভাগ সমান সমান 8। ঠিক আছে, তাহলে এটি আমাদের গাণিতিক বাক্য। এখন খ নাম্বারে আমাদেরকে বলছে, মানে 2 নম্বরে অজানা সংখ্যাটি নির্ণয় করো। তাহলে 2, 1 নং হতে পাই গাণিতিক বাক্য 32 ভাগ খালি ঘর সমান সমান 8। এখন লিখি গাণিতিক বাক্যের সমাধান। 32 ভাগ খালি ঘর সমান সমান 8। এখন দেখো, আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলছিলাম তোমাদেরকে, এখানে আমরা বা দিয়ে করব। এই 32 যা আছে তাই লিখলাম। আমি পুরাটাকে ডান পাশে নিয়ে আর এটাকে বাম পাশে আনলেও আমাদের অঙ্ক হয়। ওই যে আগেরটা করলাম ওই রকম, অথবা আমি অন্যভাবেও দেখাই। দেখো, এই 32 এখানে ভাগ আছে খালি ঘরে, তাই না? এই ভাগটা যদি ওই পাশে চলে যায় তাহলে কী হবে? গুণ হয়ে যাবে না? তাহলে কী হবে? সমান সমান 8-এর সাথে এটা গুণ হবে খালি ঘর। এই তো, কিন্তু আমার তো দরকার খালি ঘর বের করার জন্য বলছে, আমাকে তো এটা বের করতে বলে নাই। তাহলে এখন লিখি বা এই খালি ঘরের সাথে 8টা তাহলে কি যোগ আকারে আছে না গুণ আকারে আছে? গুণ আকারে। 8কে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কী হবে? 8টা ভাগ হয়ে যাবে না? তাহলে 32 ভাগ 8 সমান সমান খালি ঘর। বুঝতে পারছো? তাহলে এখন দেখো, সুতরাং এই 32কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 4 সমান সমান খালি ঘর। সুতরাং অজানা, এই যে খালি ঘর সমান 4 বা 4 সমান খালি ঘর একই কথা। তাহলে সুতরাং আমাকে বলছে কি? অজানা সংখ্যাটি, অজানা সংখ্যাটি 4। এটি অ্যান্সার। এই অংশটাকে আমরা কিন্তু অন্যভাবেও করতে পারতাম। এই সমাধানটা দেখো, 32 ভাগ 8, 32 ভাগ খালি ঘর সমান সমান 8, তাই না? আমি যদি এইভাবে লিখতাম বা এক লাইনে আমরা লিখে দিতে পারতাম খালি ঘর সমান সমান 32 ভাগ 8 সমান সমান 4, তাতেও হতো। বইতে কিন্তু তোমাদের এইভাবেই করে দিচ্ছে। দেখো, এই যে বইতে এখানে সরাসরি খালি ঘর সমান 32 ভাগ 8 সমান সমান 4 লিখে দিচ্ছে। কিন্তু এখানে কিন্তু তোমাদের একটু বুঝতে সমস্যা হলো যে এখানে হঠাৎ করে 32কে আবার 8 দিয়ে ভাগ করলো কীভাবে? সেটা আমরা যে কারণ ট্রান্সফার, ওইটা আমি এখানে কিন্তু বিশদভাবে ব্যাখ্যা করে দেখাইছি। এই জন্য এভাবে না করে আমরা এভাবে একটু বড় হলেও, একটা লাইন বেশি করতে হলেও তোমাদের এখানে বুঝিয়ে করা হয়, এভাবেই তোমরা করে দিও। তাহলে আমরা এই পাশে ভাগ ছিল, ওইটা বসে গিয়ে গুণ হলো। তাহলে 8 আছে, এবার গুণ আকারে এই 8টাকে আমরা এই পাশে নিয়ে কী করতে পারি? তাহলে গুণটা যদি আবার বাম পাশে চলে আসে তাহলে আবার ভাগ হয়ে যাবে। এই যে 32কে কেন 8 দ্বারা ভাগ হলো সেটা কিন্তু আমাদের এক লাইন পরে এখানে ক্লিয়ার হয়ে গেল। এই জন্য তোমরা এইভাবে দিয়ে দিতে পারো, এইভাবে না দিয়ে। ঠিক আছে, আমি বইয়েরটাও দেখাই দিলাম, আমি যেটা করে দিচ্ছি সেটাও দেখাই দিলাম, দুইটাই দিলাম। দুইভাবেই হবে, তবে তোমাদের বোঝার সুবিধার্থে এইভাবে করে দেওয়াটা উত্তম। শেষ হয়ে গেল আমাদের তাহলে একদম উপরের অঙ্কটা। এবার নিচে আরেকটি অঙ্ক আছে, এটি করলে আমাদের আজকে শেষ হবে। আগামী ক্লাসে তোমাদের এখানে হবে অনুশীলনীর অঙ্ক, অর্থাৎ 72 পৃষ্ঠায় শুধু অনুশীলনীগুলো আছে, এগুলো আগামী ক্লাসে সমাধান করে দেবো। আজ 71 পৃষ্ঠার আর একটি অঙ্ক আছে, এটি শেষ করে দিলেই তাহলে তোমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। মানে
বইয়ের উদাহরণের যতগুলো অঙ্ক আছে সবগুলো শেষ হবে। দুইয়ের এক, এখানে সরাসরি বলে দিছে ঘরকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বিবরণের গাণিতিক বাক্য লেখো এবং ঘরের মান নির্ণয় করো। ঘরকে অজানা মান হিসেবে ধরে, ঠিক আছে। তাহলে এখানে 1 নম্বর বলছে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180 হয়। একটি সংখ্যার সাথে, সে একটি সংখ্যা বলতে কোন সংখ্যা সেটা তো আমরা জানি না, তাহলে এটা অজানা, আর সেই অজানা মানকে উপরে বলেই দিছে ঘর ধরে, খালি ঘর ধরে, ঠিক আছে। তাহলে এখানে আমরা মনে করি অজানা সংখ্যাটি সমান খালি ঘর। এখন লিখি খালি ঘর বা একটি সংখ্যার সাথে, বা প্রশ্নটা না লিখলেও চলে, সুতরাং গাণিতিক বাক্য সরাসরি লিখে দিই বা এখানে লিখেই দিই। একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল কত? 180 হয়। এটা আমাদের প্রশ্নে বলছে, তাই না? তাহলে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180 হয়। তাহলে আমরা এই মনে করি কথাটা আমরা পরে লিখি, ঠিক আছে। এই লাইনটাকে আমরা এখন লিখি, প্রশ্নটাকে আগে লিখে নিলাম। তাহলে মনে করি একটি সংখ্যার কি আমার অজানা না, অজানা সংখ্যাটি খালি ঘর বা সমান সমান দিতে পারো। তাহলে সুতরাং গাণিতিক বাক্য কি হবে? এই খালি ঘরের সাথে 12 যোগ করলে, একটি সংখ্যার সাথে 12 যোগ করলে, তাই না, এত যোগ 12 যোগ করলে যোগফল বলছে কত? 180। এই তো। তাহলে গাণিতিক বাক্য লিখতে বলছে এবং খালি ঘরের মানও নির্ণয় করতে বলছে। তাহলে গাণিতিক বাক্য, এটা আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। আর একটা বলছি কি, গাণিতিক বাক্যের সমাধান খালি ঘর যোগ 12 সমান 180, বা খালি ঘর সমান 180, এই 12টা আছে যোগের, তাহলে ওই পাশে গিয়ে হয়ে যাবে বিয়োগ, তাই না। সুতরাং খালি ঘর বিয়োগ করি, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে, হাতে হলো 1 আর এই 1-এর 2 আছে কত হলে 8 হবে, 6 হলে, আর এই 1-এর একই থেকে যায় 168। এখন আমাকে উত্তর যেহেতু নির্ণয় করতে বলছে 2টা, তাহলে আমরা উত্তরটা কীভাবে দিই? উত্তর গাণিতিক বাক্য কত? খালি ঘর যোগ 12 সমান 180, এবং বলছে কি খালি ঘরের মান, এবং খালি ঘর এর মান সমান 168। এই দুইটি আমাদের অ্যান্সার, ঠিক আছে। যেহেতু আমাকে বলছে গাণিতিক বাক্য নির্ণয় করো বা গাণিতিক বাক্য লিখো এবং খালি ঘরের মান নির্ণয় করো, তাহলে গাণিতিক বাক্যটাও আমরা লিখলাম উত্তরে এবং খালি ঘরের মানটাও লিখলাম উত্তরে। তাহলে দুইটি উত্তর, দুইটি একসঙ্গে লিখে দিলাম। শেষ হয়ে গেল আমাদের 1 নম্বর অঙ্কটা। এবার 2 নম্বরে একটি সংখ্যার সাথে 15 গুণ করলে গুণফল 270 হয়। দুই, একটি সংখ্যার সাথে 15 গুণ করলে
গুণফল 270 হয়। মনে করি অজানা সংখ্যাটি খালি ঘর। সুতরাং গাণিতিক বাক্য কি একটি সংখ্যার সাথে মানে খালি ঘরের সাথে কত গুণ করলে 15, গুণফল কত হয় 270, এটি আমাদের গাণিতিক বাক্য। শেষ। আচ্ছা, এবারে এটাও তো একই কাজ, ওই গাণিতিক বাক্যও তৈরি করতে বলছে, আবার খালি ঘরের মানও নির্ণয় করতে বলছে। এখন লিখি গাণিতিক বাক্যের সমাধান। খালি ঘর গুণ 15 = 270 বা 270। এই 15 আগে কি আছে গুণ চিহ্ন, তাহলে এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ। তাহলে সুতরাং খালি ঘর = 270কে 15 দ্বারা ভাগ করলে কত হয় সেটা আমরা জানি না। তাহলে এখানে আমাদের কি করতে হবে, রাফ করতে হবে। 15 একে 15, 15 দুগুণে 30, 30 কিন্তু বেশি হয়ে যায়, তাহলে 15 একে 15, এখানে বিয়োগ করলে থাকে 2 1 12 থাকে, আনলাম শূন্য কেটে, তাহলে কত হয় দেখো 8 12 120, 8 12 8 15 120, 8 12 বলতেছি, 8 12 তো 96, 8 15 120। তাহলে এখানে অথবা তোমরা এখান থেকে 5 8 40 শূন্য হাতে হলো 4, 8 একে 8 আর 4 12, তাহলে এখানে কত হলো ভাগফল 18। তাহলে খালি ঘর = 18। তাহলে আমাদের দুইটা জিনিসই পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম কি গাণিতিক বাক্য, আর একটা খালি ঘরের মান, দুইটাই বের করতে বলছে। তাহলে উত্তরটা আমরা ওইভাবেই লিখব। উত্তর গাণিতিক বাক্য খালি ঘর গুণন 15 = 270 এবং খালি ঘর মানে অজানা মান, মানে খালি ঘর এর মান নির্ণয় করতে বলছে, এই তো খালি ঘর এর মান = 18। এই দুটি আনসার। শেষ। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু সমাধা হয়ে গেল একবারে পুরোপুরি। তোমাদের এই চ্যাপ্টার অঙ্ক কিন্তু আর খুব বেশি লাগবে না আশা করি। আর একটি ক্লাসেই তোমাদের 72 পৃষ্ঠার যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলি একটি লেকচারেই শেষ করে দেওয়া সম্ভব। অতএব 3টি লেকচারে টোটাল তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। 2টি লেকচারে আজ পর্যন্ত তোমাদের 2টি লেকচার গেল 69 এবং 70, আর আরেকটি লেকচারেই তোমাদের আশা করি এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। তাহলে তোমাদের আমরা এর পরবর্তী ক্লাসে নতুন চ্যাপ্টারে চলে যাব। তাই এভাবে আমরা একটু দ্রুতই তোমাদের বইগুলোকে শেষ করার চেষ্টা করব, কিন্তু তারপর তোমাদেরকে সুন্দর করে বুঝিয়েই যাব, না বুঝিয়ে আমরা অগ্রসর হব না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এভাবে তোমরা অগ্রসর হয়ে যাও, আরও বেশি বেশি লেখাপড়া করো, তাহলে তোমরা পরীক্ষাতে অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবে। এবং গণিতের যেতে একটা ভীতি, সেই ভীতি তোমাদের মধ্যে থেকে পুরোপুরি দূর হবে ইনশাল্লাহ। আগামী বছরে তোমরা বা এর পরবর্তী যে কোনো ক্লাসেই তোমরা গণিতে তোমাদের কোনো ভয় ভীতি আশা করি কোনো কিছুই থাকবে না। গণিতে তোমরা অবশ্যই এক্সপার্ট হয়ে যেতে পারবে। তা ঠিক আছে, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।